নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এই প্রতিবেদনের থাম্বনেল এবার ঢাকি সহ বিসর্জন। ঢাকি সহ বিসর্জন এই শব্দবন্ধ খুব জনপ্রিয় হয়েছিল যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের বিচারক হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন। তিনি একটা মামলার পর্যবেক্ষণে বলেছিলেন, শিক্ষক নিয়োগের মামলা, এবার ঢাকি সহ বিসর্জন দিয়ে দেব। তাই ঢাকি সহ বিসর্জন আর্যিকর কাণ্ডের অভিঘাতে হবে কিনা সেটা সময় বলবে। কিন্তু মূলত যে কথাগুলো আমি বলতে চাই সেটা হচ্ছে, এই আন্দোলন কাদের আন্দোলন? এটা কি বিরোধী দলের আন্দোলন? এই আন্দোলনের মুখ্য ভূমিকায় অগণিত সাধারণ মানুষ। তাদের কি রাজনৈতিক পরিচয় সেটা গৌণ। তারা আমাদের সহনাগরিক, সচেতন নাগরিক। তারা প্রতিবাদ করছেন, প্রতিবাদ সচেতনতার ভাষা, সহ্যের সব সীমা অতিক্রম করে গেছে। তাই মানুষের ক্ষোভ, স্বতঃস্ফূর্ত ক্ষোভ রাজপথে আছড়ে পড়ছে। রাজনৈতিক দলগুলো অবশ্যই আছে। আমার বক্তব্য, তাদের ভূমিকা হওয়া উচিত কাঠবিড়ালির মতো। রামচন্দ্র সেতু বন্ধনের সময় যে কাজটা হয়েছিল পাথর জোগাড় করার, আমাদের কাজ কিন্তু সেটাই। আমাদের রাজনৈতিক দলগুলো, তাদের কাঠবিড়ালির ভূমিকা পালন করতে হবে, অর্থাৎ সহায়তা করতে হবে, পাশে থাকতে হবে, নৈতিক সমর্থন দিতে হবে। কিন্তু আন্দোলনকে অ্যাপ্রোপ্রিয়েট করার চেষ্টা হলে আন্দোলন ব্যর্থ হবে, দুর্বৃত্তদের সুবিধা হবে। তারা দাগিয়ে দেবে এটা জনতার আন্দোলন নয়, এটা বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের আন্দোলন, বাংলাকে চক্রান্ত করার সুপরিকল্পিত রাজনৈতিক প্রয়াস। আমি কেন এই কথাটা বললাম? আনন্দবাজার অনলাইনে একটা প্রতিবেদন প্রকাশ হয়েছে। নারী নির্যাতনে অভিযুক্ত দলের গুণধরেরাই আর্যিকর কাণ্ডের প্রতিবাদের মুখ, ক্ষোভ ধুমায়িত সিপিএমে। কি বলছে? দক্ষিণ কলকাতা থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চল, দক্ষিণ হাওড়া থেকে বারাসাত, নারী নির্যাতনে অভিযুক্ত এবং শাস্তিপ্রাপ্ত নেতা কর্মীরাই মূলত আর্যিকর কাণ্ডের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচিতে মাইক হাতে নিয়ে বক্তৃতা দিচ্ছেন। জানিয়ে সিপিএম এর অভ্যন্তরে ক্রমশ ক্ষোভ জমছে। দলের প্রথম সারির নেতারাও একান্ত আলোচনায় মেনে নিচ্ছেন স্থানীয় স্তরে নানা সমীকরণের কারণে এই ঘটনা ঘটেছে। সিপিএম এর একাংশের অভিযোগ, সব ক্ষেত্রেই জেলা নেতৃত্বের কেউ কেউ প্রচ্ছন্ন প্রশ্রয় দিচ্ছেন। কোথাও দেখা যাচ্ছে সিপিএম এর শ্রমিক সংগঠন সিটুর কর্মসূচিতে মাইক ধরেছেন দলের যুব নেত্রীকে প্রকাশ্য রাস্তায় পেটানো নেতা। আবার কোথাও আর্যিকর কাণ্ডের প্রতিবাদে সিপিএম এর ছাত্র, যুব, মহিলাদের কর্মসূচিতে শিক্ষক নেতা হিসাবে বক্তৃতা করছেন নারী নির্যাতনের অভিযুক্ত। এরকম আসছে। আমি যে বললাম যে এই আন্দোলনটা সামাজিক আন্দোলন। রাজনৈতিক দলগুলো যদি অ্যাপ্রোপ্রিয়েট করার চেষ্টা করে তবে আন্দোলনের লক্ষ্য ব্যাহত হবে। দেখুন, কেরালায় হিমা কমিটির রিপোর্ট প্রকাশের পর, আমাদের শ্রীলেখা মিত্রর অভিযোগের পর, সেখানে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে আলোড়ন পড়ে গিয়েছে। বহু অভিনেত্রী মুখ খুলছেন। সেখানে একটা খবর বেরিয়েছে, যৌন নিগ্রহে অভিযুক্ত বিধায়ক অভিনেতার পাশে সিপিএম এর মুখ্যমন্ত্রী বিজয়ন, ইস্তফার দাবি সিবিআই। এই বিধায়কের নাম মুকেশ এবং তিনি নাকি প্রায় 275টা মালায়ালাম সিনেমাতে লিড রোল করেছেন, জনপ্রিয় অভিনেতা।
তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে এই কেস ফাইল হয়েছে, তিনি আপাতত রক্ষা কবচ পেয়েছেন, কিন্তু পিনারাই বিজয়ন তার পাশে এসে দাঁড়িয়েছেন বলে সংবাদপত্রের রিপোর্ট। তাহলে রাজনৈতিক দলগুলো যদি এই ভূমিকায় অবতীর্ণ হয়, যার বিরুদ্ধে অভিযোগ তাকে গার্ড করছে, আনন্দবাজার অনলাইনের রিপোর্ট অনুযায়ী নারী নিগ্রহে অভিযুক্ত নেতারা মাইক ফুঁকছেন, তাহলে আমি কেন বললাম নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো প্রতিরোধ করবেন, কিন্তু আড়ালে থেকে এই যে আন্দোলনটা চলছে, জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ আন্দোলন, সেটাকে অ্যাপ্রোপ্রিয়েট করার চেষ্টা করলে হিতে বিপরীত হবে। বিজেপির এক নেতা ব্যারাকপুরে তার মার শরীর খারাপ বলে দক্ষিণ কলকাতা থেকে একজন নার্সকে যোগাযোগ করে বাড়িতে এনেছিলেন তার মায়ের শুশ্রূষা করবার জন্য। কাগজে বেরোলো তার বাড়িতে তার মাকে ভদ্রমহিলা দেখতেই পাননি, তার উপর অত্যাচার করা হয়েছে, পুলিশ গ্রেপ্তার করেছে, তিনি বিজেপি স্থানীয় নেতা। তাহলে এইসব নেতারা যদি প্রতিবাদ আন্দোলনে থাকেন, তাহলে সেই প্রতিবাদ আন্দোলন কর্মসূচি কখনো সফল হতে পারে? আমি বারবার করে বলছি, এখানে কাঠবিড়ালের ভূমিকায় থাকুন, নৈতিক সমর্থন দিন, নিজেদের মতো করে প্রতিবাদ করুন, রাস্তায় নামুন, আপনারা আপনাদের মতো করে করুন, কেউ বাধা দিচ্ছে না, বলছে না যে আপনারা একটা প্রতিবাদ করবেন না। বিরোধী রাজনৈতিক দল অবশ্যই প্রতিবাদ করবে, কিন্তু জনগণের আন্দোলনকে অ্যাপ্রোপ্রিয়েট করার চেষ্টা করবেন না, তাতে হিতে বিপরীত হবে। কলকাতা পুলিশের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী, মাত্র 37 বছর বয়স, তার দৃষ্টিশক্তি আদৌ ফিরবে কিনা তা নিয়ে তো সন্দেহ। আমার এই খবরটা পড়ে না মন খুব ভারাক্রান্ত হয়ে গেল। তারও তো বাড়িতে পরিবার পরিজন আছে, বাবা মা আছে, স্ত্রী সন্তান নিশ্চয়ই আছে। ডিউটি করতে গিয়ে তার একটা চোখ নষ্ট হলো, এরও প্রতিবাদ করা উচিত। প্রতিবাদ আন্দোলনের নামে কোন রকম ভ্যান্ডালিজম যেন আমরা না সহ্য করি। কলকাতা পুলিশের বিভিন্ন স্তরের আধিকারিকরা তাদের সমাজ মাধ্যমে ডিপি তে পরিবর্তন করেছেন। আগে তো নিজেদের ছবি টবি থাকতো, এখন ওই দেবাশিস চক্রবর্তী আহত, তার চোখ রক্ত বেরোচ্ছে, সেই ছবিটা দিয়েছেন। অর্থাৎ একটা বার্তা দেওয়া যে ছাত্র সমাজের আন্দোলনকে, যতই ছাত্রদের আন্দোলন পুলিশ বর্বরতা চালিয়েছে বলা হোক না কেন, স্বয়ং রাজ্যপাল ব্রিটিশ পুলিশের সঙ্গে তুলনা করেছেন রাজ্য কলকাতা পুলিশকে। কলকাতা পুলিশ পাল্টা বলছে, তাহলে হিংসা যদি হয়ে থাকে, পুলিশ যদি খুব বর্বরোচিত কাজ করে থাকে, তাহলে পুলিশ কর্মীর চোখ নষ্ট হতে যাচ্ছে কেন? জনসাধারণের স্বতঃস্ফূর্ত আন্দোলনে হিংসা থাকে না। তাই বারবার বলছি, রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই প্রতিবাদ আন্দোলন সবকিছু করবেন, সেটা তাদের অধিকার। আর যেখানে স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বয়ং মুখ্যমন্ত্রী, কিন্তু তারা যেন জনগণের আন্দোলনকে অ্যাপ্রোপ্রিয়েট করার চেষ্টা না করেন। দেখুন, নীলরতন মেডিকেল কলেজ হসপিটালের এক সিনিয়র ডাক্তারের বক্তৃতা আমি শুনছিলাম, ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। তিনিও বলছেন যে সুপ্রিম কোর্টে নজরদারিতে তদন্ত হচ্ছে, ঠিক আছে, সিবিআই করছে, ঠিক আছে, কিন্তু জনগণের নজরদারিতে তদন্ত হোক। তিনি বলেছেন যে উই ওয়ান্ট জাস্টিস, এটাই কলার টিউন হোক না মানুষের মোবাইলে, যাতে যে কেউ যখন কাউকে ফোন করবেন তখন শুনবেন উই ওয়ান্ট জাস্টিস। 2রা অক্টোবর দেবীপক্ষের শুরু, বিভিন্ন চ্যানেলে কিন্তু এখন কাউন্টডাউন শুরু হয়ে যায়, পুজো আসতে বাকি আর এতদিন। সেই ডাক্তারবাবু বলেছেন যে 9ই অগাস্ট হতবাগিনীর মৃত্যুর পর কেটে গেছে অনেকগুলো দিন, চ্যানেলগুলো বলুক না, এক একটা করে দিন যাচ্ছে,
9ই অগাস্ট থেকে সেই দিন কত দিনে পড়ল, তদন্ত কি হলো, এই প্রশ্ন তারা তুলুক। সংবাদ মাধ্যমের তো দায়িত্ব আছে। শারদোৎসব, বাঙালির শ্রেষ্ঠ উৎসব, শারদোৎসবের আনন্দ তো মাটি হয়ে যেতে বসেছে। অভাগিনীর বিচার না হলে, মানে অভাগিনীকে খুন ও ধর্ষণের সঙ্গে যুক্ত অপরাধীদের বিচার না হলে মা দুর্গা কি আমাদের ক্ষমা করবেন? তিনি তো দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্য মর্তভূমিতে আবির্ভূত হন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ভেবে দেখুন, ডাক্তারদের জয়েন্ট ফোরাম যে ভাষায় আবেদন জানিয়েছে, ক্লেপ্টোক্রেসি, লুটোক্রেসি, আমাদের কনসায়েন্স জাগ্রত করার সময় এসছে, শীত ঘুমে আচ্ছন্ন ছিল আমাদের বিবেক, সেই বিবেককে জাগাবার সময় এসছে। তারা যে চয়েসেস্ট ওয়ার্ড ব্যবহার করেছেন, ইংরেজিতে আপনারা পড়ে নিতে পারেন ডক্টরস ফোরামের আবেদনপত্র, তাতে বোঝা যায় যে ক্ষোভের পারদ কতটা চড়েছে। তাই বললাম না, এটা স্বতঃস্ফূর্ত জনগণের আন্দোলন। রাজনৈতিক দলের নেতারা আসতেই পারেন, ঝান্ডা ছেড়ে আসুন, কারণ আপনারাও তো এই সমাজের অংশ, কিন্তু আপনাদের আন্দোলন আপনাদের আন্দোলনের মতো চলুক, কিন্তু সিভিল সোসাইটির আন্দোলনকে আপনারা অ্যাপ্রোপ্রিয়েট করার চেষ্টা করবেন না। কোনো দলেরই করা উচিত নয় এটা। তাহলে আন্দোলনের মূল উদ্দেশ্যটা ব্যর্থ হয়ে যাবে। এটা যদি বিজেপি, সিপিএম, কংগ্রেসের আন্দোলন হতো, তাহলে মুখ্যমন্ত্রীকে ক্লারিফিকেশন দিতে হতো না সমাজ মাধ্যমে 29শে অগাস্ট আমি এটা বলিনি, সংবাদ মাধ্যম তার ভুল ব্যাখ্যা করছে, বেগারা বেগারা বেগারা। তিনি সাফাই দিতেনই না। সাফাইটা কেন দিচ্ছেন? যে এটা আন্দোলনটা জনসাধারণের আন্দোলন, জনসাধারণ তার এই ফোঁস করা। তিনি এফআইআর করলে ডাক্তারদের পাসপোর্ট ভিসা পেতে সমস্যা, এসব বলেছিলেন না, সেগুলো জনসাধারণ সঠিকভাবে গ্রহণ করতে পারেননি। পরে তিনি সাফাই দিয়েছেন, ফোঁস করতে তিনি বিজেপির কথা বুঝিয়েছিলেন, কেন্দ্রীয় সরকারের সাহায্যে বিজেপি অস্থিরতা তৈরি করতে চাইছেন। হঠাৎ করে তার স্বপ্নে রামকৃষ্ণের ঠাকুরের আবির্ভাব হয়েছিল। তিনি বলেছেন জুনিয়র ডাক্তারদের দাবির প্রতি সমর্থন আছে, তারা আন্দোলন করুন, সুপ্রিম কোর্ট বলেছে রাজ্য সরকার ব্যবস্থা নিতে পারে, তিনি নিচ্ছেন না, ডাক্তাররা আস্তে আস্তে ডিউটিতে ফিরুন। তিনি এফআইআর করলে ডাক্তারদের ভবিষ্যতে অনেক সমস্যা ইত্যাদি বলেছিলেন। তারপরেই মুখ্যমন্ত্রীকে সাফাই কেন দিতে হলো? কারণ তার বক্তব্য আন্দোলনকারী চিকিৎসক এবং বৃহৎ জনমানুষ ভালোভাবে গ্রহণ করেনি। আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী কিছু বলার পর তার বক্তব্যের পক্ষে সাফাই দিচ্ছেন? ভেবে দেখুন, বিগত 10-12 বছরে দেননি। কারণ সেই আন্দোলনগুলো ছিল বিরোধীদের আন্দোলন, কোথাও বিজেপির, কোথাও সিপিএম এর, কোথাও কংগ্রেসের। এই আন্দোলনটার মুখ্য ভূমিকায় অগণিত সাধারণ মানুষ, তাদের যে কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে, এবং সেই আন্দোলনের মোকাবিলা করার পন্থা তৃণমূলের জানা নেই, মুখ্যমন্ত্রীর জানা নেই, তাই তাকে সাফাই দিতে হচ্ছে। তার ইগো মারাত্মক। তিনি একবার কিছু বললে তার বক্তব্য থেকে সরে আসেন না, রীতিমতো সাফাই দিয়ে তাকে বলতে হলো যে তার বক্তব্যের অবব্যাখ্যা করা হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এবারে প্রথমবার এইভাবে তিনি সাফাই দিলেন 28শে অগাস্ট বক্তৃতা দেওয়ার 24 ঘন্টার মধ্যে। এটা কাদের জয়? সাধারণ মানুষের জয়। সাধারণ মানুষ বলছে স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। অপরাধীদের ছাড়া যাবে না, কারণ মানবতার বিরুদ্ধে এরা অপরাধ করেছে।
2K পাস ডাক্তার তারা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত হবে, গলায় স্টেথোস্কোপ নিয়ে হসপিটাল নার্সিংহোমে দৃপ্ত পদচারণা করবে। আপনার আমার স্বাস্থ্য কি এদের হাতে সুরক্ষিত? কারণ কিছুদিন বাদেই এরা চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত হয়ে যাবে, অনেকে সরকারি পরিষেবায় যাবে, অনেকে বেসরকারি পরিষেবায় যাবে। তাদের যদি বিসমিল্লায় গলদ থাকে তাহলে রাজ্যের মানুষ কিভাবে সঠিক স্বাস্থ্য পরিষেবা পাবেন? মুখ্যমন্ত্রী বলেছেন না স্বাস্থ্যে মিরাকেল হয়ে গেছে। মাতৃজঠরের লজ্জা সন্দীপ ঘোষের এক অনুগামী মিস্তাফিজুর, সে মেদিনীপুর মেডিকেল কলেজের এক মাতব্বর, স্পর্ধা দেখে চমকে যায় যে জুনিয়র ছাত্রীদের, ডাক্তারি ছাত্রীদের, ডাক্তারদের বলে, অবশ্যই মহিলাদের বলে যে আইটেম সঙ্গের সঙ্গে নাচ করতে হবে। এতদিন কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে ভয় পেত, কারণ ওই দাস সাম্রাজ্যের এক কুশীলবের আশীর্বাদ জন্য। এখন কিন্তু মানুষ প্রতিবাদ করছেন, নির্ভয় এগিয়ে আসছেন। ওই যে আরজিকর এর পালমোনারি মেডিসিন বিভাগের যে প্রধান ছিল অরুণোদয় নাকি একটা নাম, সে মালদায় বদলি হয়েছে। ওখানকার লোকজন বলছে যে এখানে হবে না, এখানে তাকে কাজ করতে দেয়া হবে না। সুরিতা পাল বোধহয় বারাসাতে গিয়েছিলেন, সেখানেও গো ব্যাক ধ্বনি শুনেছেন। বিভিন্ন মেডিকেল কলেজ হসপিটালে উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে একেবারে খুল্লা পোস্টার পড়েছে। তৃণমূলের নেতারাই সন্দীপ ঘোষের গ্রেপ্তারি চাইছে। শান্তনু সেনের ধরে নিয়ে তার কোনো ভেস্টেড ইন্টারেস্ট আছে, সুকেন্দু শেখর একটা প্রিন্সিপাল স্ট্যান্ড নিয়েছে, সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যদিও তার পিসিমণিকে বিড়ম্বনায় ফেলার পিছনে তার রাজনৈতিক উচ্চাশারা বড় কারণ। সেও বলেছে যে কেন সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করছে না। এখনো সন্দীপ ঘোষকে সাসপেন্ড করেনি স্বাস্থ্য দপ্তর, এখনো বিনীত গোয়েল কলকাতা পুলিশের কমিশনারের পদে আছেন। আন্দোলনরত ছাত্রছাত্রীদের যে 4টে দাবি, তার 3টে দাবি পূরণ করতে পারে রাজ্য সরকার। সন্দীপ ঘোষকে সাসপেন্ড, বিনীত গোয়েলকে কলকাতা পুলিশের কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া এবং সরকারি হসপিটাল মেডিকেল কলেজগুলোর পরিকাঠামো ঢেলে সাজানো ইত্যাদি। এই 3টে দাবি তো রাজ্য সরকার পূরণ করতে পারে, করছে না তো। সন্দীপ ঘোষকে তো সাসপেন্ড করেনি, বিনীত গোয়েল এখনো পুলিশ কমিশনার আছেন, আর তদন্ত করছে সিবিআই। সিবিআই কে বলুন, চাপ দিন, প্রকৃত তদন্ত করুন, আদালত গ্রাহ্য প্রমাণ সংগ্রহ করে আদালতে যান, যাতে দোষীরা আইনের ফাঁক বলে বেরোতে না পারে। যেখানে আন্দোলনরত ছাত্রদের 4টে দাবির মধ্যে 3টে দাবি পূরণ করতে পারে রাজ্য সরকার, সেখানে তারা কিন্তু এই বিষয় নিয়ে উচ্চবাচ্য করছে না। মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থায় মিরাকেল হয়েছে বলে দাবি করেছেন, কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে তার এত দ্বিধা? এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া খুব জরুরি। তবে যেভাবে মানুষের ক্ষোভ সর্বস্তরে, এটা শুধু শহর কেন্দ্রিক নয়, মফস্বল, জেলা সদর, গ্রাম, রাজ্যের বাইরে এবং বিদেশে মানুষ প্রতিবাদ করছে। এই প্রতিবাদের ভাষা সরকারের কাছে অজানা, অচেনা। তাই প্রতিবাদ কিভাবে থামাবে তারা বুঝতে পারছে না। দে আর গ্রোপিং ইন ডার্কস। 29টা লোকসভায় আসন পেয়েছে তৃণমূল 3 মাস আগে, আর এখন লাজে গোবরে অবস্থা, নাজেহাল অবস্থা। অনেকে বলছেন যে লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়িয়ে দিলে সব প্রতিবাদ প্রতিরোধ মুহূর্তে নিভে যাবে। মানুষকে এত ছোট করে দেখবেন না। মানুষের কাছে, প্রান্তিক মানুষের কাছে, মাতৃশক্তির কাছে লক্ষ্মীর ভান্ডারে নিশ্চয়ই গুরুত্ব আছে। তার মানে এই নয় একটা বাচ্চা মেয়ে, বাচ্চাই তো বলবো, কত বয়স, 31 বছর বয়স, যে গোল্ড মেডেলিস্ট হতে চেয়েছিল এমডিতে, বাড়ির বাবা মাকে
দেখবার কথা ভাবছিল, স্বপ্ন দেখছিল, নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা মেয়ে, সেই মেয়েটি 36 ঘন্টা ডিউটি করার পর সরকারি হসপিটালে নির্মমভাবে তাকে ধর্ষণ করে খুন করা হলো। এই প্রতিবাদ তখনই থামবে যখন অপরাধীরা ধরা পড়বে। বাংলার মাতৃশক্তি এত দুর্বল নন যে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য তারা নির্যাতিতার বিচারের দাবি থেকে সরে আসবে। আমি এটা ভাবতে রাজি নই। এখন দেখা যাক কি হয়। ওই বললাম, মানুষের প্রতিবাদ যেভাবে বাড়ছে তাতে বলাই যায় যে স্বজন হারানো শ্মশানে অপরাধীদের চিতা না তোলা পর্যন্ত মানুষ থামবে না।